বিধানসভার ভেতরেই যেভাবে ধর্ম রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, সেখানে বলাই চলে যে আগামী ২৬-এর বিধানসভার নির্বাচন কোথাও গিয়ে একটা ধারণা তৈরি হচ্ছে, তাহলে কি ইস্যু এটাই হিন্দু মুসলিম বাইনারি ইস্যু? আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ সেনগুপ্ত, তার সঙ্গে কথা বলবো। এত ইস্যু রয়েছে বাংলার বুকে, সেখানে হিন্দু মুসলিম এই বাইনারি কি, এই ধর্ম মানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি কি তাহলে আগামী বিধানসভা নির্বাচনের ইস্যু? না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বিজেপি মানে এখানকার মমতার প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, এবং বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি, হিন্দু মুসলমান এটাই যে তাদের মূল মানে বিষয়, হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। এখন এবছরের একটা নতুন ঘটনা হচ্ছে যে কিছুদিন আগে মোহন ভগবত, আরএসএসের যিনি প্রধান, তিনি কলকাতায় বা পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনি এসে বলে গেছেন যে আগামী ২৬-এর নির্বাচন আমাদের নিয়ন্ত্রণে হবে, বা আমাদের মানে ওরাই আর কি বিষয়টাকে দেখভাল করবে। তো আর আরএসএসের ইয়েটা তো আমরা জানি, সেখানে তো হিন্দুত্বের রাজনীতিটাই প্রধান। তো সুতরাং সেই তালে তাল মিলিয়ে, তবে শুভেন্দুর আবার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। সেটা হচ্ছে যে শুভেন্দু এখন একটা সময় যেরকম অমিত শাহের কাছে বা দিল্লির কাছে যেরকম গুরুত্ব পেত, এখন সেটা ইদানিং সেটা হারিয়েছে মনে হয়। কারণ আমরা এর আগে খবর পেয়েছি, শুনেছি যে ও মাঝখানে দিল্লি গেছিল, ওকে সঙ্গে কেউ দেখাই করেনি, ঘুরে টুরে চলে এসেছে। তার পরবর্তীকালে বোধহয় আবার গেছে, গিয়ে দেখা করে কী করেছে ঠরেছে অতটা ভালো জানি না। কিন্তু যাই হোক, ও যে একটু আগের থেকে গুরুত্ব হারিয়েছে এটা পরিষ্কার। এবং ও এই ধরনের কথাবার্তা, এই যে মুসলিম এমএলএদের ধরে ছুঁড়ে ফেলে দেবো, এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা যে ও বলছে, যাতে নাকি ওর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়, কিছু পদক্ষেপ নিলেও একটু হিরো হবে। হ্যাঁ, ও তো জানে যে এইসব করলে পরে তো দলের কাজ চোখে ও একটু উপরে উঠবে। সুতরাং সেই সব জেনে শুনেই ও খুব সচেতনভাবেই এই সমস্ত মুসলিম বিদ্বেষী কথা বা এইসব প্ররোচনামূলক কথা এগুলো ইচ্ছে করেই বলছে। আচ্ছা, এখানে শাসক দলের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণভাবে মানে দেখা উচিত শাসক দলের, কি মনে করেন? কারণ শাসক দলই সেই সুযোগটা কেন দিচ্ছে বলার, এই যে অসাংবিধানিক কথাবার্তা, তাহলে তো কোনো আইনি পদক্ষেপ মমতা ব্যানার্জি না নিয়ে তিনিই বা পাল্টা এই যে বাদানুবাদ মানে বার্তালাপ করে এই যে একটা তর্ক বিতর্ক, এইভাবে এই বিষয়টা কেন এগোনো হচ্ছে, এটাও তো প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, প্রশ্ন এটা উঠতে পারে, তবে আমার যদ্দূর ধারণা এটা মমতা ব্যানার্জি তার কৌশল হিসেবে, কারণ ঠিক যে কারণে শুভেন্দু এইসব কথাবার্তাগুলো বলছে এবং প্ররোচনার সৃষ্টি করছে, এবং মমতা ব্যানার্জিও ঠিক সেই অ্যানালজি থেকেই এই প্ররোচনায় আমরা পা দেব না, যার জন্য ওই হুমায়ুন কবির যে বললো না যে আমরা তাহলে ঠুসে দেবো, এই করবো। হ্যাঁ, ও মানে ও চাইছে না যে এইটা নিয়ে বাদানুবাদটা হোক, এবং বাদানুবাদ হলে পরে কিন্তু তাহলে ওর পারপাসটাই সার্ভ হবে শুভেন্দুর। সুতরাং ও চাইছে, ও যা বলার বলে দিয়েছে, হ্যাঁ, যে এইসবের জায়গা এখানে নেই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে আর বেশি কিছু করতে ও কৌশলগতভাবে আমার মনে হয় চাইছে না, কারণ এবং করলে তাহলে পরে লাভটা শুভেন্দুরই হবে। আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারীদের মন্তব্য এবং তারই মাঝখানে দেখা গেল তাপসী মণ্ডল তিনি তৃণমূলে জয়েন করলেন, এক সময় সিপিএমে ছিলেন। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আরও একটা কিন্তু এক প্রকার কটাক্ষ দিয়ে আসছে যে কয়েকদিন পর হয়তো দেখা যাবে শুভেন্দু অধিকারী তিনিও তৃণমূলে চলে আসবেন। তাপসী মণ্ডল আর শুভেন্দু অধিকারীর মধ্যে তফাৎ আছে। প্রথম কথা, মমতা ব্যানার্জি একটা জিনিস জানে, যারা সিপিএম থেকে উঠে আসা তারা পলিটিক্যালি খানিকটা ম্যাচিওর্ড। হ্যাঁ, মানে কম বেশি লোভ একটু বা ধান্দাবাজি যাই বলো সহজ কথায়, হ্যাঁ, সে সবার মধ্যে অনেকের মধ্যেই থাকে। এখন আদর্শবাদী আর খুব কম, হাতে গোনা একদম। হ্যাঁ, এবং তারা না, যারা খুব আদর্শবাদী হয় তারা আস্তে আস্তে সাইডলাইন হয়ে যায়। সুতরাং এগুলো এখন রাজনীতির একটা মানে ইয়ে হয়ে গেছে, একটা নিয়মের মধ্যে পড়ে চলে এসছে। সুতরাং সেদিক দিয়ে তাপসী মণ্ডল তৃণমূলের কাছে বেশ একটা লোভনীয় নেত্রী। হ্যাঁ,
কারণ তার খানিকটা ম্যাচুরিটি আছে, তিনি কীভাবে জানেন কীভাবে পলিটিক্স করতে হয়, কীভাবে গ্রাউন্ডে নেমে ইলেকশন করতে হয়, এগুলো সম্বন্ধে তার ভালো ধারণা আছে। সুতরাং সেই দিক থেকে মানে টপ করে যেহেতু কন্ট্যাক্টটা হয়েছে এবং বুঝতে পেরেছে যে বিজেপির সাথে বা মানে বিশেষ করে শুভেন্দুর সাথে ওর বোন ছিল না, হ্যাঁ, মানে ওই ওখানকার যে এমপি আছেন যিনি ওই অভিজিৎ গাঙ্গুলি, হ্যাঁ, তার সাথেই ওর মূলত লেগেছিল এবং শুভেন্দুর কাছে অভিজিৎ গাঙ্গুলি বেশি ইম্পর্টেন্ট। সুতরাং তাপসী মণ্ডলকে তিনি অতটা পাত্তা দেননি এবং তার ফলে তাপসী মণ্ডল বুঝেছে যে আমার এই দলে থেকে আমার বিশেষ আর লাভ হবে না, হ্যাঁ, মানে তাহলে হয় আমাকে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যেতে হবে, আর আমাকে যদি রাজনীতি করতে হয় তাহলে আমাকে একটা নতুন রাস্তা খুঁজতে হবে। কিন্তু সিপিএমে তো এখন ফিরে যাওয়াটা খুব কঠিন। সুতরাং সেই জন্য তৃণমূলটা সহজ। আর সিপিএম যেহেতু এখন যে জিততে পারছে না, শূন্যে আছে, সুতরাং ওই দলে গেলে অত আবার স্ট্রাগল করবে বলে তাহলে তো আর বিজেপিতেই যেত বলে মনে হয় না, হ্যাঁ। সুতরাং সেই পথে না গিয়ে সে যাতে আবার এমএলএ হতে পারে বা আবার একটা মানে লাইমলাইটে থাকতে পারে, তার জন্য তিনি তৃণমূলটা বেছে নিলেন। এখন কি রাজনীতিবিদদের উদ্দেশ্য নিজস্ব উন্নয়নটাই বেশি মানে তারা গুরুত্ব দিচ্ছে, সাধারণ মানুষের উন্নয়নের কাজের জন্য কি তাহলে আসছে? আপনি যেটা বললেন যে আধুনিক রাজনীতিতে আদর্শ বলে কিছু নেই, সেটা ক্রমশই মানে আদর্শবান মানুষরা সরে আসছে রাজনীতি থেকে, তাহলে কি এটাই সত্যি নিজস্ব উন্নয়নের জন্য? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি খেলার মাঠে তোমাকে তাকে থাকতে হবে, টিকে থাকতে হবে, হ্যাঁ। এখন টিকে থাকতে গেলে এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে মানে সহ্য করে বা ম্যানেজ করেই তোমাকে এই খেলার ময়দানে টিকে থাকতে হবে। তুমি যদি খেলার মাঠ থেকে আউটই হয়ে যাও তাহলে তোমার আদর্শবোধ তো মানে সেটার মূল্য কে দেবে? সেই মূল্য কেউ মূল্য দেবে না তো। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা রাজনীতিতে সাধারণত যেটা দেখছি যে যারা খুব বেশি আদর্শ নিয়ে চলতে চায় তারা মানে একদম টপ লিডারশিপে ধর বিমান বোস বুদ্ধ এরা একটা পর্যায়ে উঠে গেলে না, সেই জায়গাটাকে মানে তখন তারা এটা সহজভাবে এই আদর্শ নিয়ে চলতে পারে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে নিচু স্তর থেকে আস্তে আস্তে তুমি যদি রাজনীতি টিকে থাকতে চাও বা উপরে উঠতে চাও তাহলে মানে নানা রকম ওই অন্তর্দলীয় ইকুয়েশনের মধ্যে তোমাকে খেলতে হবে, হ্যাঁ। এবং সেখানে খুব একটা আদর্শ নিয়ে চললে সেক্ষেত্রে তুমি মানে এগোতে পারবে না। এখন এইটাই হচ্ছে বাস্তব। একটা বিষয় আপনি বলছেন যে এবারের নির্বাচনে হিন্দু মুসলিম যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এটা অবশ্যই ইস্যু হচ্ছে, বোঝাই যাচ্ছে, কিন্তু সেই ইস্যুটা ওভারকাম মানে কে করতে পারবে, কাজে লাগাতে কে পারবে? তৃণমূল, বিজেপি নাকি অন্য কোনো দল? না, অন্য দল বলতে মানে সিপিএম কংগ্রেসের এখনই হয়তো খানিকটা ভোট বাড়লেও বাড়তে পারে, তো এবং সে যদি খানিকটা ভোট বাড়ে তো সেটা তো তৃণমূলেরই লাভ হবে, হ্যাঁ। আজকে যদি 6 থেকে ওরা, হ্যাঁ, বিজেপি কমবে, কারণ ভোটটা তো আর মানে যারা মমতার বিরুদ্ধে, হ্যাঁ, যারা মমতার বিরুদ্ধে ভোট দেয় তারা আগে এতদিন ধরে তারা সিপিএমকে ভোট দিয়েছে, কিন্তু এখন 19-এর পর থেকে মানে 19-এর আগে থেকেই 19-এর ভোটে সেটা প্রমাণ হয়ে গেল যে পুরো সিপিএমের ভোটটা শিফট করে চলে গেছে তৃণমূলের বিজেপির দিকে, হ্যাঁ। ঠিক এরা যতটা লুজ করেছে ওরা ততটা গেইন করেছে এবং তার ফলেই একটা বিজেপি সাংঘাতিক একটা তার হয়ে গেছে, মানে জাম্প করেছে আর কি। তো এখন সেই জায়গাটা তাদের যে মমতাকে হারানোটাই তো তাদের মূল লক্ষ্য সেই ভোটারদের। তো তাদের মধ্যে হয়তো কিছু আদর্শবাদী লোকজন তারা মনে করতে পারে না এই বিজেপিকে দিয়ে কিছু হবে না, ঠিক আছে, জবে হবে এই সিপিএমকেই দাও। সেই 2-4% লোক হয়তো যদি বাড়ে, 2-4%ও নয়, কারণ 2-4% কিন্তু তুমি যে টোটালিতে কিন্তু সেটা বেশ কয়েক লক্ষ, হ্যাঁ। সেটা বেশিরভাগ মানুষই মনে করে যে সিপিএমকে দিয়ে হবে না, তার থেকে বিজেপি যদি পারে তো পারে চেষ্টা করে। তারা মনে করছে তাদের যারা মমতার বিরুদ্ধে তারা মনে করছে আপাতত মমতাকে সরানোটাই আমার প্রধান লক্ষ্য এবং সেই প্রধান লক্ষ্যে যদি আমাকে পৌঁছতে হয় তাহলে বিজেপিকে মদত দেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, কারণ এদেরকে মদত দিয়ে কোনো লাভ নেই। এদেরকে মদত দেওয়া মানে তৃণমূলেরই লাভ হবে, হ্যাঁ। কারণ যদি আজকে 6 থেকে ওরা 10-এ যায়, হ্যাঁ, তাহলে পরে ওখানে আবার 40 থেকে কমে 35-এ চলে আসবে। তো সুতরাং তাতে লাভটা তৃণমূলেরই হবে, ওদের কোনো লাভ হবে না।
সেই সব ভেবেই আমার ধারণা যে খুব বেশি হেরফের হবে না, হয়তো ওই সামান্য কিছু ভোট বাড়লেও বাড়তে পারে বিজেপি কংগ্রেস। এখনো পর্যন্ত যা মানে সবার কাছে যা শুনছি বা বুঝছি তাতে মমতা অনেকটা এগিয়ে আছে এখনো পর্যন্ত জানি। তবে হ্যাঁ, পরিস্থিতি তো হঠাৎ করে বদলে টদলে যায়, কখন কি হয়। এখন ধরো আরজিগড়ের মতো ঘটনা যদি দুম করে আবার 26-এর 2 মাস আগে ঘটে গেল। 2021-এ ঠিক দেখেছিলাম যেটা একদম ভোটের ঠিক আগেই বড় কোনো মাথা বা নেতৃত্ব চলে গেল অন্য কোনো দলে, এরকমও তো ঘটতে পারে। সেটা হবে বলে মনে হয় না। অভিষেক ব্যানার্জি কি তৃণমূল ছাড়তে পারেন কি মনে হয়? না, সেটাও মনে হয় না। এটা নিয়ে তো প্রচুর গুঞ্জন আছে। অভিষেক ব্যানার্জি নিজেই বললেন সম্প্রতি যে বাজারে নাকি রটিয়ে দেওয়া হচ্ছে যে তিনি বিজেপিতে যাবেন, কিন্তু কে রটালো, এটাই তো প্রশ্ন। না, এটা তো না, আমার মনে হচ্ছে না। কারণটা হচ্ছে অভিষেকের মানে অভিষেক জানে যে বিজেপির মতো দলে গিয়ে সেখানে গিয়ে মানে ও কিছুই সুবিধা করতে পারবে না। বা ওখানে ওই একটা দল করে বিজেপি সাপোর্ট নিয়েই করে ওইসব করে কোনো লাভ হবে না। ও এটাও খুব ভালো জানে যে মানে মাইনাস মমতা ও হয়তো 0 বলবো না, ওই 1-2-এর বেশি নয়। অভিষেক ব্যানার্জি খুব বেশি গুরুত্বপূর্ণ রাজনীতিক হিসেবে নয়, মাইনাস মমতা। মমতা ছাড়া অভিষেক ব্যানার্জি বিশেষ কেউ নয়, তাই তো? মমতার সাথে থাকলে ওর গুরুত্ব আছে। কারণ ও বলে ঢলে ভালো, বেশ স্মার্টলি কথাবার্তা বলে, ভাবনা চিন্তা সব ঠিক আছে, এইসব এই জন্য ওর খানিকটা গুরুত্ব আছে। এবং মানে যেটা অসুবিধা হয় সেটা মানে অসুবিধা মানে যেটা শুনতে পাই সেটা হচ্ছে অভিষেক তৃণমূল দলের অনেক মানে বয়স্ক নেতা আছে যারা একেবারে একটা মানে বলতে গেলে শুধু মমতা ভজনা করা ছাড়া যাদের আর কোনো বিশেষ গুণ আছে বলে অনেকেই মনে করে না। তো তারা অত্যন্ত বেশি গুরুত্ব পায়। এইটে হয়তো অভিষেকের কাছে একটা বেশ অস্বস্তিকর বা অপছন্দের জায়গা। কিন্তু মমতা আবার এখনই পুরোপুরি অভিষেকের ওপর নির্ভরশীল হয়ে এদেরকে সব ছেটে ফেলে দেবে সেই পরিস্থিতিতে যাওয়ার মতো মনে হয় না। সেরকম দেখছি না, সেরকম কোনো ওর ভাবগতিক দেখছি না। ও মাঝখানে মমতার মুখ থেকে আমরা মাঝখানে এই কী জানো আইপ্যাক নিয়ে একটু বিরূপ সমালোচনা শুনেছি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে একটা মমতার সঙ্গে ওর কথাবার্তা, অভিষেকের আলাদা করে কথাবার্তা হলো এবং একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে আইপ্যাকে গিয়ে এইটুকু করবে। এর গিয়ে মানে ও নিশ্চয়ই ফিরাদ হাকিমকে অর্ডার দেবে না বা একে অর্ডার দেবে না বা একে এরকম আর কি একটা লিমিটেড কাজের মধ্যে তাদেরকে আটকে রাখলো যে এটাও করবে। সুতরাং আইপ্যাককে একদম ছেটেও ফেলেনি, আবার আইপ্যাককে একটা বিরাট গুরুত্ব সেটাও দেয়নি। কিন্তু অভিষেক মানে মাইনাস মমতা, অভিষেক সেরকম কিছু গুরুত্বপূর্ণ চরিত্র, রাজনৈতিক চরিত্র এখনও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়ে ওঠেনি। সুতরাং সেই ভুলও করবে বলে আমার মনে হচ্ছে না। ও ভেতর থেকেই যা করা, যেমন আজকে এর আগে মমতা ব্যানার্জি যে মিটিংটা করেছিল নেতাজি ইন্ডোরে সেটাতে ও ছিল, কিন্তু তারপরে যখন নাকি সুব্রত বক্সী মিটিংটা ডাকলো ও কিন্তু গেল না। এটা তো একটা বার্তা নিশ্চয়ই কিছু দেওয়ার চেষ্টা করলো যে আমি মমতা ব্যানার্জিকে মানি কিন্তু বাকিদের আমি অত মানি না। আজকে আবার ও নিজে উদ্যোগ নিয়ে সবাইকে ডাকছে, একই বিষয়। উদ্যোগ নিয়ে আবার সবাইকে ডাকছে। জানি না সেটার রেজাল্ট এখনও পর্যন্ত বা ডিটেলস কিছু এখনও আসেনি। কি হয় না হয় দেখা যাক। কিন্তু এই যে এগুলো করছে তার মানে নিজেকে সংগঠনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ও রাখতে চায়। সুতরাং এইখান থেকে মানে বেরিয়ে যাওয়া ওই ধরনের স্পেকুলেশন কোনো সঠিক বলে আমার মনে হয়।